আমি যখন জানলাম যে আমি আসলে আমার ছেলে রহিমের মা নই, তখন আমাদের সম্পর্ক চিরতরে বদলে গেল। আমরা আজ স্বামী-স্ত্রী। হ্যাঁ, ঠিকই শুনেছ। আমার ছেলে, যাকে আমি এতদিন মা হিসেবে লালন-পালন করেছি, আজ আমার স্বামী। এই বিস্ময়কর সত্যটি কিভাবে প্রকাশ হল? সব শুরু হয়েছিল 1 বছর আগে। আমি আমার বাবার পুরানো চিঠিগুলো দেখছিলাম। আমার বাবা মারা গেছেন বছর 10 আগে। তার চিঠির মধ্যে আমি একটি চিঠি পেলাম, যেটা আমার মায়ের জন্য লেখা। সেখানে লেখা ছিল, আনিশা, আমি জানি রহিম আমাদের রক্তের সন্তান নয়। তুমি তাকে দত্তক নিয়েছিলে। কিন্তু তুমি কখনই জুঁইকে এই সত্য বলনি। আজ তোমার মৃত্যুর দিনে আমি জুঁইকে এই সত্য বলব, রহিম তার ভাই নয় গে। আমি যেন বাজ পড়ার মতো চমকে উঠলাম। রহিম আমার ভাই নয়? তাহলে? আমি আরও চিঠি খুঁজতে লাগলাম। আরেকটি চিঠিতে পেলাম উত্তর। আমার বাবা লিখেছেন, জুঁই আসলে আমাদের মেয়ে নয়। আমরা তাকে দত্তক নিয়েছিলাম যখন সে শিশু ছিল। তারপর 5 বছর পর আমরা রহিমকে দত্তক নিয়েছিলাম। তারা দুজনেই দত্তক, কিন্তু রক্তের সম্পর্কে সম্পর্কিত নয় গে। আমি আরও অবাক হলাম। আমি এবং রহিম, যাকে আমি এতদিন আমার ছোট ভাই হিসেবে জেনেছি, আমরা রক্তের সম্পর্কে সম্পর্কিত নই। বাবা মা দুজনকেই দত্তক নিয়েছিলেন। আমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। আমি বাবার মৃত্যুর পর রহিমকে মায়ের মতো লালন-পালন করেছি। সে তখন মাত্র 10 বছরের, আর আমি 25। আজ রহিমের বয়স 20, আর আমার বয়স 35। আমরা দুজন একসাথে একটি ছোট্ট বাড়িতে থাকতাম। আমি রহিমকে চিঠিগুলো দেখালাম। সে অবাক হয়ে জিজ্ঞাসা করল, জুঁই আপা, এর মানে কি আমরা ভাইবোন নই? না, আমি বললাম, আমরা রক্তের সম্পর্কে সম্পর্কিত নই গি। সেই রাতে রহিম আমার কাছে এসে বলল, জুঁই আপা, আমি আপনাকে কখনই আপা হিসেবে দেখিনি। আমি আপনাকে একজন নারী হিসেবে ভালোবাসি। আমি জানতাম এটা অন্যায়, কিন্তু এখন জেনেছি আমরা ভাইবোন নই। আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আমার মনের কোথাও আমিও তাকে একজন পুরুষ হিসেবে দেখতে শুরু করেছিলাম। আমরা দুজন কি সত্যিই স্বামী-স্ত্রী হতে পারি? রহিম আমার দিকে তাকিয়েছিল, তার চোখে উদ্বেগ আর আশা একসাথে মিশেছিল। আমি যা বলব তার উপর তার ভবিষ্যৎ নির্ভর করছে। রহিম, আমি বুঝতে পারছি না, আমি বললাম। এই যে 5 বছর ধরে আমি তোমাকে ছোট ভাই হিসাবে দেখেছি, তোমাকে মায়ের মতো লালন-পালন করেছি, সেটা আমার মন থেকে কেমন করে মুছে ফেলব? রহিম আমার হাত ধরল। জুঁই আপা, জানি এটা সহজ নয়, কিন্তু সত্যিটা হচ্ছে আমরা কেউ কারো আপন নই। এই বাড়িতে আমরা একসাথে থাকতে পারি দুজন বন্ধু হিসাবে, যদিও আমার মনের গভীরে অন্য অনুভূতি আছে গি। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। নানা চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি কি সত্যিই রহিমকে ভালোবাসতে পারি? কিন্তু আমি তো তাকে ছোট থেকে লালন-পালন করেছি। এই ভাবনা আমাকে অস্বস্তি দিচ্ছিল। পরদিন সকালে আমি রহিমকে আমার সিদ্ধান্ত জানালাম। রহিম, আমি তোমাকে এখন স্বামী হিসাবে দেখতে পারব না। তুমি আমার কাছে এখনও ছোট ভাইয়ের মতো। আমরা বন্ধুর মতো একসাথে থাকব, ঠিক আছে? রহিমের চোখে হতাশা ফুটে উঠলেও সে বুঝতে পারল। আমরা আমাদের জীবন নতুন করে শুরু করলাম। রহিম বিশ্ববিদ্যালয়ে পড়া শুরু করল, আর আমি আমার চাকরি নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। কিন্তু আমি জানতাম না যে আমাদের জীবনে আরও বড় রহস্য অপেক্ষা করছিল। এক শীতের সকালে যখন আমি অফিসের জন্য প্রস্তুত হচ্ছিলাম, দরজায় বেল বাজল। দরজা খুলে দেখি একজন অচেনা মানুষ। 60 বছরের একজন বৃদ্ধ, সাদা চুল, মুখভর্তি দাড়ি। আপনি কি জুঁই বেগম? তিনি জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, আমি উত্তর দিলাম। আপনি কে? আমার নাম ফরিদ আহমেদ। আমি আপনার পিতামাতার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। আমি অবাক হয়ে তাকে ভেতরে আমন্ত্রণ জানালাম। রহিম ততক্ষণে উঠে এসে আমাদের সাথে যোগ দিল। ফরিদ সাহেব একটি পুরনো ব্যাগ খুললেন এবং সেখান থেকে একটি পুরনো ফাইল বের করলেন। আমি আপনাদের পিতামাতার পুরনো বন্ধু। আমরা একসাথে কাজ করতাম। কোথায়? রহিম জিজ্ঞাসা করল। গোয়েন্দা বিভাগে, ফরিদ সাহেব উত্তর দিলেন। আপনাদের বাবা মোস্তাফিজুর রহমান ও মা আনিশা বেগম ছিলেন দেশের অন্যতম সেরা গোয়েন্দা। আমরা একসাথে কাজ করতাম একটি গোপন সংস্থায়। আমার চোখ বিস্ফারিত হয়ে গেল। কি বলছেন আপনি? আমার বাবা ছিলেন একজন ব্যাংক কর্মকর্তা, আর মা ছিলেন একজন শিক্ষিকা। ফরিদ সাহেব মাথা নাড়লেন। সেটা ছিল তাদের আড়াল। আসল সত্য হল, তারা ছিলেন গোয়েন্দা।
এবং তারা একটি বড় রহস্য উদ্ঘাটনের খুব কাছাকাছি ছিলেন যখন দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। দুর্ঘটনা? আমি জিজ্ঞাসা করলাম। আমার বাবা মারা গেছেন হার্ট অ্যাটাকে, আর মা মারা গেছেন ক্যান্সারে। সেটাও ছিল আড়াল, ফরিদ সাহেব ধীরে ধীরে বললেন। আসলে তারা মারা গেছেন একটি বিমান দুর্ঘটনায়, যখন তারা একটি গোপন মিশনে যাচ্ছিলেন। রহিম এবং আমি একে অপরের দিকে তাকালাম, বিস্ময়ে হতবাক। আর একটা কথা, ফরিদ সাহেব ফাইল থেকে দুটি ছবি বের করলেন। এরা হলেন আপনাদের আসল বাবা মা। জুই, এরা আপনার আসল বাবা মা, এবং রহিম, এরা আপনার আসল বাবা মা। আমরা ছবিগুলো দেখলাম। আমার আসল বাবা মায়ের ছবি দেখে আমি চমকে উঠলাম। তারা দেখতে ঠিক আমার মতোই। রহিমের বাবা মায়ের ছবিও দেখালাম, তারাও দেখতে রহিমের মতো। আপনাদের বাবা মা মারা গেছেন একই দুর্ঘটনায়। আপনারা দুজনেই অনাথ হয়ে গিয়েছিলেন। তখন মোস্তাফিজুর এবং আনিশা আপনাদের দত্তক নিয়েছিলেন। কিন্তু কেন? রহিম জিজ্ঞাসা করল। কারণ, ফরিদ সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, আপনাদের আসল বাবা মাও ছিলেন গোয়েন্দা। আর তারা সবাই একসাথে কাজ করছিলেন একটি বড় ষড়যন্ত্র উন্মোচন করতে। আমি রহিমের দিকে তাকালাম। এই মুহূর্তে আমাদের দুজনের জীবন আবার বদলে যাচ্ছে। কি ষড়যন্ত্র? আমি জিজ্ঞাসা করলাম। প্রজেক্ট ইলিউমিনা, ফরিদ সাহেব উত্তর দিলেন। এটা ছিল একটি গোপন প্রকল্প যার লক্ষ্য ছিল মানব মনকে নিয়ন্ত্রণ করা। একটি গোপন সংস্থা এই প্রকল্পে কাজ করছিল, আর আপনাদের বাবা মা এটি বন্ধ করতে চাইছিলেন। এবং আপনি কেন এখন আমাদের কাছে এসেছেন? রহিম জিজ্ঞাসা করল। কারণ প্রজেক্ট ইলিউমিনা আবার শুরু হয়েছে, ফরিদ সাহেব বললেন। এবং আপনারা দুজনেই বিপদে আছেন। সেই মুহূর্ত থেকে আমাদের জীবন সম্পূর্ণ বদলে গেল। ফরিদ সাহেব আমাদেরকে একটি ল্যাপটপ দিলেন, যেটা আমাদের পিতামাতার ছিল। এই ল্যাপটপে ছিল তাদের গবেষণার সব তথ্য। আমরা জানতে পারলাম যে প্রজেক্ট ইলিউমিনা ছিল একটি গোপন প্রকল্প, যেখানে একটি শক্তিশালী সংস্থা মানুষের মনকে প্রভাবিত করার জন্য একটি যন্ত্র তৈরি করছিল। ল্যাপটপে আমরা আরও অনেক তথ্য পেলাম। আমরা জানতে পারলাম যে আমাদের বাবা মা মারা যাননি সাধারণ দুর্ঘটনায়, তাদের হত্যা করা হয়েছিল। এবং এখন কেউ আমাদের খুঁজছে, কারণ তারা ভাবছে আমাদের কাছে এই তথ্য আছে। আমরা কি করব? আমি রহিমকে জিজ্ঞাসা করলাম। আমাদের বাবা মাকে ন্যায় দিতে হবে, রহিম দৃঢ় কণ্ঠে বলল। আমরা প্রজেক্ট ইলিউমিনা বন্ধ করব। ফরিদ সাহেব আমাদের একটি ঠিকানা দিলেন, যেখানে একটি গোপন ঘাঁটি ছিল। আমাদের বাবা মা সেখানে তাদের গবেষণা রেখেছিলেন। সেই ঘাঁটিতে পৌঁছাতে আমাদের দেশের বাইরে যেতে হবে। তোমরা একা যেতে পারবে না, ফরিদ সাহেব বললেন। আমি সাহায্য করব। কিন্তু এখন তোমাদের বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। এখানে আর নিরাপদ নয়। আমরা জরুরি ভিত্তিতে কিছু জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। ফরিদ সাহেব আমাদের নিয়ে গেলেন তার একটি সিক্রেট সেফ হাউসে। এখানে তোমরা কিছুদিন নিরাপদে থাকতে পারবে, তিনি বললেন। আমি যাত্রার প্রস্তুতি নিচ্ছি। সেই সন্ধ্যায় রহিম ও আমি বসে সব কথা আলোচনা করছিলাম। আমরা কি সত্যি এই ষড়যন্ত্র রুখতে পারব? আমাদের বাবা মা কি পেরেছিলেন? তারা তো মারা গেছেন। জুই আপা, রহিম বলল, আমি জানি না আমরা জিতব কি না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। আমি তার হাত ধরলাম। আমরা একসাথে আছি, রহিম। এবং এখন আমি বুঝতে পারছি, তুমি আমার জীবনের একটি অংশ, যে কোনোভাবেই হোক। তার চোখে আবার সেই আশার আলো জ্বলে উঠল। কিন্তু আমি বললাম, এখন আমাদের মনোযোগ দিতে হবে এই মিশনে। আমাদের বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। পরের দিন ভোরে ফরিদ সাহেব ব্যস্ত হয়ে ঘরে ঢুকলেন। আমাদের এখনই যেতে হবে। তারা আমাদের ট্র্যাক করেছে। আমরা দ্রুত বাইরে বেরিয়ে ফরিদ সাহেবের গাড়িতে উঠলাম। গাড়ি স্টার্ট দেওয়ার সময় আমি পেছনে তাকিয়ে দেখলাম দুটি কালো গাড়ি আমাদের দিকে আসছে। তারা এসে গেছে, আমি চিৎকার করে উঠলাম। ফরিদ সাহেব গাড়ি জোরে চালিয়ে দিলেন। আমরা শহরের রাস্তা দিয়ে দ্রুত ছুটে চললাম। কালো গাড়ি দুটিও আমাদের পিছু ধাওয়া করল। আমরা কোথায় যাচ্ছি? রহিম জিজ্ঞাসা করল। বিমানবন্দরে, ফরিদ সাহেব উত্তর দিলেন। আমরা বাইরে যাব। ওখানে আমার কিছু বন্ধু আছে যারা আমাদের সাহায্য করবে। একটি হাইওয়েতে গিয়ে ফরিদ সাহেব আচমকা গাড়ি ঘুরিয়ে একটি সরু রাস্তায় ঢুকে পড়লেন। কালো গাড়ি দুটি আমাদের পিছু ধরতে পারল না। আমরা কিছুটা স্বস্তিতে ফিরে এলাম। আমরা কারা দ্বারা অনুসরণ করা হচ্ছি? আমি জিজ্ঞাসা করলাম। ইলিউমিনা গ্রুপের লোক, ফরিদ সাহেব উত্তর দিলেন। তারা খুব শক্তিশালী। সরকারের ভিতরেও তাদের লোক আছে।
বিমানবন্দরে পৌঁছানোর আগে আমরা একটি গোপন জায়গায় গেলাম। সেখানে ফরিদ সাহেব আমাদের নতুন পরিচয়পত্র দিলেন। এই পরিচয় নিয়ে তোমরা বিদেশে যাবে, তিনি বললেন। সেখানে আমার একজন বন্ধু আছেন, রফিক সাহেব। তিনি তোমাদের সাহায্য করবেন। আপনি আসবেন না? রহিম জিজ্ঞাসা করল। না, ফরিদ সাহেব মাথা নাড়লেন। আমাকে এখানে থাকতে হবে। আমি তোমাদের পেছনে পাহারা দেব। তাছাড়া আমি বুড়ো হয়ে গেছি। এই মিশন তোমাদের সম্পন্ন করতে হবে। আমরা ফরিদ সাহেবের সাথে বিদায় নিলাম এবং বিমানবন্দরে গেলাম। আমাদের পরিচয়পত্র দেখিয়ে আমরা বিমানে উঠলাম। আমাদের গন্তব্য ছিল সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে পৌঁছে আমরা রফিক সাহেবের খোঁজে গেলাম। তিনিও ছিলেন একজন প্রাক্তন গোয়েন্দা এবং আমাদের বাবা মায়ের বন্ধু। রফিক সাহেব আমাদের তার বাড়িতে আশ্রয় দিলেন। তোমাদের বাবা মা ছিলেন আমাদের সেরা এজেন্ট, তিনি বললেন। তারা প্রজেক্ট ইলিউমিনার রহস্য উদ্ঘাটন করতেছিলেন যখন তাদের হত্যা করা হয়। আমি শেষ করলাম। রফিক সাহেব মাথা নাড়লেন। হ্যাঁ, কিন্তু তারা তাদের গবেষণা একটি সিক্রেট লোকেশনে লুকিয়ে রেখেছিলেন। সেটি এখানে, সুইজারল্যান্ডে, একটি ব্যাংকের সেফ ডিপোজিট বক্সে। আমরা কিভাবে সেটি পাব? রহিম জিজ্ঞাসা করল। আমার কাছে চাবি আছে। রফিক সাহেব একটি ছোট চাবি আমাদের দিলেন। কিন্তু সে ব্যাংকে যেতে খুব সাবধানে যেতে হবে। ইলিউমিনা গ্রুপ সব জায়গায় আছে। তারা ব্যাংকও নজরে রাখছে। পরদিন সকালে আমরা ব্যাংকে গেলাম। রফিক সাহেব আমাদের সাথে ছিলেন। আমরা সেফ ডিপোজিট বক্স খুললাম এবং সেখান থেকে একটি ফাইল ও একটি হার্ড ড্রাইভ পেলাম। এগুলি তোমাদের বাবা মায়ের গবেষণা, রফিক সাহেব বললেন। এতে আছে প্রজেক্ট ইলিউমিনার সব তথ্য। আমরা বাড়ি ফিরে এসে ফাইল ও হার্ড ড্রাইভ পরীক্ষা করতে লাগলাম। সেখানে ছিল আমাদের বাবা মায়ের গবেষণার সব তথ্য। ইলিউমিনা গ্রুপ একটি যন্ত্র তৈরি করছিল যা মানুষের মনে প্রভাব ফেলতে পারে। এটা অবিশ্বাস্য, রহিম বলল। তারা মানুষের মন নিয়ন্ত্রণ করতে চায়। এবং তাদের প্রধান ব্যক্তি হচ্ছেন মার্কাস ফন হিলডেন, রফিক সাহেব বললেন। তিনি একজন নিউরোসায়েন্টিস্ট, একজন প্রতিভাবান মানুষ, কিন্তু ক্ষমতার লোভে পড়ে গেছেন। তিনি কোথায় আছেন? আমি জিজ্ঞাসা করলাম। তার মূল ল্যাবরেটরি আছে আলপস পর্বতের একটি গোপন জায়গায়, রফিক সাহেব উত্তর দিলেন। অতি গোপনীয় স্থান। আমরা সিদ্ধান্ত নিলাম সেই ল্যাবরেটরিতে যাব। রফিক সাহেব আমাদের একটি মানচিত্র দিলেন এবং কিছু উপকরণ দিলেন আত্মরক্ষার জন্য। সাবধানে থেকো, তিনি বললেন। আমি এখানে থেকে যোগাযোগ রাখব। পরদিন আমরা আলপস পর্বতের দিকে রওনা দিলাম। এক গাইড আমাদেরকে পর্বতের একটি নির্জন এলাকায় নিয়ে গেল। সেখানে থেকে আমাদের নিজেদের পথ খুঁজে বের করতে হবে। রহিম, তুমি কি ভয় পাচ্ছ? আমি জিজ্ঞাসা করলাম যখন আমরা পর্বতের পথে হাঁটছিলাম। হ্যাঁ, সে স্বীকার করল। কিন্তু আমার ভয়ের চেয়ে বড় হল আমাদের বাবা মায়ের জন্য ন্যায় পাওয়ার ইচ্ছা। আমি তার হাত ধরলাম। আমরা একসাথে আছি, রহিম। আমরা সম্ভবত পৃথিবীতে একমাত্র দুজন মানুষ যারা একে অপরকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারে। তার চোখে আমি গভীর স্নেহ দেখলাম। অনেক ঘণ্টা হাঁটার পর আমরা পর্বতের গভীরে পৌঁছে গেলাম। এখানে একটি বড় পাথরের পেছনে আমরা একটি গোপন দরজা খুঁজে পেলাম। এটাই হবে, রহিম বলল। আমরা সাবধানে দরজা খুললাম এবং ভিতরে প্রবেশ করলাম। ভিতরে একটি বিশাল ল্যাবরেটরি। অনেক কম্পিউটার, যন্ত্রপাতি এবং বিভিন্ন ধরনের ডিভাইস। ওই দেখো, আমি ইশারা করলাম একটি বড় যন্ত্রের দিকে। ওটাই হবে নিউরাল প্রসেসর, ইলিউমিনা গ্রুপের মূল যন্ত্র। আমরা সাবধানে এগোতে লাগলাম। হঠাৎ লাইট জ্বলে উঠল এবং একটি কণ্ঠস্বর শোনা গেল। স্বাগতম ভদ্রমহিলা ও ভদ্রলোক। আমি জানতাম আপনারা আসবেন। আমরা চমকে দেখলাম এক বৃদ্ধ পুরুষ, সাদা কোট পরা, আমাদের দিকে এগিয়ে আসছেন। মার্কাস ফন হিলডেন, রহিম বলল। হ্যাঁ, তিনি হাসলেন। আপনারা অনেক দূর এসেছেন। আপনাদের বাবা মায়ের মতো আপনারাও খুব সাহসী। আপনিই তাদের হত্যা করেছেন, আমি রাগে বললাম। আমি নই, তিনি মাথা নাড়লেন। আমি চাইনি তাদের মৃত্যু। কিন্তু তারা আমার প্রজেক্ট বন্ধ করতে চেয়েছিলেন। আমি পারিনি তা হতে দিতে। কেন? রহিম জিজ্ঞাসা করল। কেন আপনি মানুষের মন নিয়ন্ত্রণ করতে চান? নিয়ন্ত্রণ নয়, হিলডেন বললেন। উন্নতি। আমরা মানব মনকে উন্নত করতে চাই। ভয়, ঘৃণা, হিংসা এইসব দূর করতে চাই।
কিন্তু কে ঠিক করবে কি ভালো আর কি খারাপ? আমি চ্যালেঞ্জ করলাম। আপনি? আপনার গ্রুপ? ডা হিলডেন আমাদের দিকে এগিয়ে এলেন। দেখুন, এই প্রযুক্তি মানবজাতিকে পরিবর্তন করবে। আমরা যুদ্ধ, দারিদ্র্য, হিংসা সব শেষ করে দিতে পারি। কিন্তু স্বাধীন ইচ্ছার দাম দিয়ে, রহিম বলল। এটা ঠিক নয়। আপনারা বুঝছেন না, ডা হিলডেন হঠাৎ রেগে গেলেন। আমি আপনাদের বুঝতে দেব। তিনি একটি রিমোট দিয়ে যন্ত্রটি চালু করলেন। একটি শব্দ শুরু হল, একটি স্পন্দন যা আমাদের মাথায় ঢুকে যাচ্ছিল। রহিম, আমার মাথা! আমি চিৎকার করে উঠলাম। আমার মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছিল। রহিম দ্রুত কাজে লেগে গেল। সে তার ব্যাকপ্যাক থেকে একটি ছোট ডিভাইস বের করল, যেটা রফিক সাহেব দিয়েছিলেন। এটা নিউরাল ডিসরাপ্টর, সে বলল। আমাদের বাবা-মা এটা তৈরি করেছিলেন ইলিউমিনা যন্ত্র থেকে রক্ষা পাওয়ার জন্য। সে ডিভাইসটি চালু করল এবং স্পন্দন বন্ধ হয়ে গেল। ডা হিলডেন অবাক হয়ে তাকিয়ে রইলেন। তুমি কি করলে? তিনি হতবাক হয়ে বললেন। আমাদের বাবা-মা আপনার যন্ত্রের বিরুদ্ধে প্রতিরক্ষা তৈরি করেছিলেন, রহিম বলল। এবং আমরা এখন আপনার ল্যাব ধ্বংস করতে এসেছি। ডা হিলডেন একটি অস্ত্র বের করলেন। আমি তোমাদের বাবা-মাকে হত্যা করিনি, কিন্তু তোমাদের হত্যা করতে দ্বিধা করব না। হঠাৎ দরজা খুলে গেল এবং কয়েকজন সশস্ত্র লোক ঢুকল। আমরা ভাবলাম শেষ হয়ে গেল, কিন্তু অবাক হয়ে দেখলাম তারা ডা হিলডেনকে অস্ত্র তাক করল। নড়বেন না, ডাক্তার, একজন বলল। ফরিদ সাহেব ঘরে ঢুকলেন। সবাই ঠিক আছে? ফরিদ চাচা, আমি অবাক হয়ে বললাম। আপনি এখানে কিভাবে? আমি তোমাদের অনুসরণ করেছি, তিনি বললেন। রফিক আমাকে জানিয়েছিল তোমরা কোথায় যাচ্ছ। আমি আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সাহায্য নিয়েছি। তারা বহুদিন ধরে ইলিউমিনা গ্রুপকে খুঁজছিল। ডা হিলডেনকে গ্রেপ্তার করা হল এবং তার ল্যাব সিল করা হল। আমরা তার সব তথ্য, যন্ত্রপাতি সব কিছু সংগ্রহ করলাম, যাতে এই প্রযুক্তি আর কেউ ব্যবহার না করতে পারে। 1 মাস পরে আমরা বাংলাদেশে ফিরে এলাম। আমাদের মিশন সফল হয়েছিল। ইলিউমিনা গ্রুপ ধ্বংস হয়ে গিয়েছিল এবং ডা হিলডেন এখন আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি। আমাদের বাবা-মায়ের আত্মা শান্তি পেয়েছে। আমরা আবার আমাদের ছোট বাড়িতে ফিরে এলাম, কিন্তু এবার আমরা ভিন্ন মানুষ। আমরা এখন জানি আমাদের জীবন কতটা অমূল্য এবং আমাদের বাবা-মা কতটা সাহসী ছিলেন। এক সন্ধ্যায় রহিম আমার পাশে বসল এবং বলল, জুই আপা, আমি আপনাকে কিছু বলতে চাই। কি? আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমি বুঝতে পেরেছি যে আপনি আমার অভিভাবক ছিলেন। আপনি আমাকে লালন পালন করেছেন। আমি আপনাকে কখনোই রোমান্টিকভাবে দেখতে পারব না। আমি আপনাকে একটি পরিবারের সদস্য হিসেবে দেখি। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তাহলে আগে যা বলেছিলে? আমি বিভ্রান্ত ছিলাম, সে স্বীকার করল। তখন সব কিছু এতটা পরিবর্তন হয়ে গিয়েছিল। আমাদের সম্পর্কের ভিত্তি নাড়া খেয়েছিল। কিন্তু এখন বুঝতে পারছি আপনি আমার বড় বোন। এবং সব সময় তাই থাকবেন। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমিও তোমাকে ছোট ভাইয়ের মতোই দেখি, রহিম। আমরা পরিবার, রক্তের সম্পর্ক না থাকলেও আমরা দুজন একে অপরকে আলিঙ্গন করলাম। হয়তো আমরা রক্তের সম্পর্কে ভাইবোন নই, কিন্তু ভালোবাসা আর বিশ্বাস দিয়ে যে বন্ধন তৈরি হয়েছে তা রক্তের সম্পর্কের চেয়েও গভীর। 1 মাস পরে আমি একটি সংবাদপত্রের চাকরি পেলাম। আমি সাংবাদিক হওয়ার সিদ্ধান্ত নিলাম, যাতে সত্য প্রকাশ করতে পারি। রহিম কম্পিউটার সায়েন্স পড়তে লাগল। সে সাইবার সিকিউরিটিতে বিশেষজ্ঞ হওয়ার স্বপ্ন দেখছে। আমরা আমাদের বাবা-মায়ের মতো গুপ্তচর হইনি, কিন্তু আমরা তাদের মূল্যবোধ বহন করি। সত্য, ন্যায় এবং স্বাধীনতা, এগুলি এমন আদর্শ যার জন্য তারা জীবন দিয়েছিলেন। আমার ছেলে, যাকে আমি মা হিসেবে লালন পালন করেছি, আজ আমার স্বামী নয়। সে আমার ভাই, আমার বন্ধু এবং আমার সাথী। আমরা দুজন একটি যাত্রা শেষ করেছি এবং একসাথে আরেকটি যাত্রা শুরু করেছি। জীবনের যাত্রা।